কফি হাতে রাহা ঠাই মেরে দাঁড়িয়ে আছে। কি করবে এখন? কফিটা কি দিয়ে আসবে নাকি এখানেই ফেলেই চলে যাবে? পরে যদি কফি না পেয়ে চিৎকার চেঁচামেচি করে, যদি জানতে পারে সে কফি না দিয়ে নিজের ঘরে চলে গিয়েছে, তাহলে আর রক্ষা রাখবে না জাদ্রেলটা। সেই ভাবনাতে রাহা কফির মগ নিয়ে গেল উপরে। দরজার সামনে গিয়ে হুট করে ঢুকে যেতে চাইল। পরক্ষণে থামল সে। বিহান ভাই উইদাউট পারমিশন ছাড়া তার ঘরে ঢুকে একদম পছন্দ করেন না। মনে পড়ল তার 2 বছর আগের ঘটনা। সেদিনও এভাবেই না বলে হুট করে বিহান ভাইয়ের ঘরে ঢুকে পড়েছিল। বিহান ভাই তখন প্যান্ট পরছিল। তাকে এভাবে নক না করে ঢুকতে দেখে খুব জেরেছিল। এরপর তাকে পুরো 1 ঘন্টা ওই রুমে কান ধরে দাঁড় করে রেখেছিল বিহান ভাই। আর সে বসে বসে ল্যাপটপ ঘাঁটছিল। সেদিনের সে শাস্তির কথা ভুলেনি সে। পায়ে সে কি ব্যথা পেয়েছিল। এরপর থেকে রাহা আর কারো ঘরে ঢুকার আগে নক না করলেও বিহান ভাইয়ের ঘরে ঢুকার আগে অবশ্যই নক করে। বিহান ভাই, আসবো? ভেতর থেকে লোকটার রাশবাড়ি গলা শোনা যায়। আয়। রাহা ভেতরে ঢুকে। বিহান তখন সোফায় ল্যাপটপ নিয়ে কাজ করছিল। রাহা কফির মগ নিয়ে পা টিপে টিপে ভেতরে এলো। আপনার কফি। রাহা তো রাহাই। ওকে দিয়ে কি আর কোনো কাজ সুষ্ঠুভাবে হয় নাকি? ঘরে ঢুকে ঠিক সোফার সামনে টেবিলে গিয়ে যেই না কফির মগটা রাখতে যাবে, অমনি মগটা উল্টে কতটা কফি নিচে পড়ে গেল। মগটা ট্রে থেকে নিচে পড়ার আগেই খপ করে ধরল রাহা। ভয়ার্ত নজরে তাকালো তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী লোকটার দিকে। মানুষটার এই নজর দেখলেই তার ভয় হয়। সবসময় কেমন তালগোল পাকিয়ে গুলিয়ে যায়। ভয়ে ভয়ে রাহা ডোক গিলল। বোকা বোকা একটা হাসি টানলো অদরে। আসলে বড় মাটা এত ভরে দিল কফি, তাই? বিহান তখনও সুচালো নজরে তাকিয়ে পর্যবেক্ষণ করছে ভয়ার্ত রাহাকে। রাহা দ্রুত পরিস্থিতি সামলাতে বলল, আমি এখনই মুছে দিচ্ছি। রাহা দৌড়ে গিয়ে মপটা নিয়ে এলো। সেটা দিয়ে দ্রুত করে ফ্লোরটা মুছে পরিষ্কার করতে লাগলো। ঠান্ডা বার গলায় বলল বিহান, এইখানটা ক্লিন কর, দাগ বসে যাবে। রাহা তো সবটাই পরিষ্কার করলো। বিহান ভাই আর কিসের কথা বলছে? মপ হাতে নিয়ে সে ঘুরে ঘুরে বলল, কোথায় বিহান ভাই? কোথায় পরিষ্কার করব? মরার উপর খাড়ার গা বলে একটা প্রবাদ আছে না, ওইটাই বোধহয় হলো রাহার সাথে। মপের সাথে বেঁধে টেবিলে থাকা ক্রিস্টাল ফুলদানিটা ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। তা দেখে রাহার মুখটা একেবারে চুপসে গেল। অসহায় মুখ করে সে তাকালো বিহান ভাইয়ের দিকে। ইসরে, এটা তো বিহান ভাইয়ের খুব পছন্দের টপ ছিল। কত করে বলেছিল বিহান ভাই, টপটা আমাকে দিয়ে দিন না, এটা আমি আমার টেবিলে সাজাবো। কিন্তু বিহান ভাই কোনো দিন তাকে টপটা দেয়নি। সবসময় দমকে বলতো, হাত লাগাবি না ওটাই। আর সেই টপটাই নাকি সে ভেঙে ফেললো। এখন কি হবে? টপ ভাঙার অপরাধী বিহান ভাই না জানে কি করে তার উপর। এর চেয়ে ভালো ছিল কফির মগটা নিয়ে এই ঘরে না আসায়। রাহার খুব কান্না পেল। বিহান ভাই যদি এবার তাকে মারে? আমি ইচ্ছে করে করিনি বিহান ভাই, বিশ্বাস করুন। বিহান রাগে গজগজ করতে করতে উঠে দাঁড়ালো। রাগান্বিত চোখে রাহার দিকে তাকিয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলল, একটা কাজও কি তুই ঠিক করে করতে পারিস না? ননসেন্স। সব কাজে তোর কিছু না কিছু ঘটালে তোর হয় না। আমি দেখিনি, বিশ্বাস করুন। ভুল হয়ে গিয়েছে, মাফ করে দিন না বিহান ভাই। রাহার আদো আদো মুখটা দেখে থমকে যায় বিহান। আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। রাহা 1 পা বাড়াতেই বিহান তড়িত বেগে এগিয়ে গিয়ে রাহার হাত টেনে আনে। ক্রুদ্ধ নয়নে তাকায় রাহার পায়ের দিকে। খালি পায়ে গাদাটা ওগুলি পরিষ্কার করতে যাচ্ছিল। বিহান রাগী গলায় ধমকে বলে ওঠে, কোনো কাজ তোকে দিয়ে ঠিক করে হয় না। কবে বড় হবি তুই রাহা? কবে সব কিছু বুঝতে শিখবি? ইডিয়েট। রাহা অপরাধী ভঙ্গিতে মাথা নিচু করে নেয়। লঘু আওয়াজে জবাব দিয়ে বলে, আমি যথেষ্ট বড় হয়েছি বিহান ভাই। আমি এবার ইন্টারে পড়ি। কানের নিচে ঠাটি একটা দিলেই বুঝে যাবি তুই একটুও বড় হসনি, এখনো বাচ্চামোর স্বভাবটা ছাড়িসনি। বললামই তো আমার ভুল হয়ে গিয়েছে, তবুও আপনি ধমকাচ্ছেন। আপনি সব সময় আমার সাথে এমন করেন। বিহান দাঁতে দাঁত চাপল। অল্প সময় নিয়ে পিছলে বলল, তোর এই ছেলে মানুষই করা বিষয়টা আমাকে অশান্তি দেয়। বড্ড বিরক্ত বোধ করি আমি। শুনেছিস তুই রাহা? আই রিপিট অ্যাগেন,
ফ্রাস্ট্রেট ফিল করি স্টুপিড। রাহার এবার কান্না পেল, মাথা নিচু করে 2 হাত সমানে কচলে যাচ্ছে। বিহান শটান হয়ে দাঁড়িয়ে সবটা খেয়াল করছে। মেয়েটার কমলা আবাযুক্ত চিকন কোমল ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। বিহান দ্রুত ঘাড় বাঁকিয়ে নিল। পরিস্থিতি আঁচ করে দমকে উঠল আবারও। ওই কাঁদবি না, আমার সামনে এক ফোঁটা চোখের পানি বের হলে সারা রাত বাগানে দাঁড় করিয়ে রাখবো, কেউ আটকাতে পারবে না কিন্তু। রাহার এবার হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে মন চাইলো, কিন্তু ভয়ও হলো আবার। সত্যি যদি বিহান ভাই সারা রাত বাগানে দাঁড় করিয়ে রাখে, সেই চিন্তা করে রাহা অনবরত নাক টানল, যে চোখ দিয়ে কোনোভাবে পানি না পড়ে। আস্ত রাক্ষস একটা, 1 নম্বরের জল্লাদ। বিহান আর চোখে এক পলক রাহাকে দেখে নিজে এগিয়ে গেল টুকগুলো পরিষ্কার করতে। কাছের টুকরোগুলো ডাস্টবিনে ফেলে ফ্লোরটা মপ দিয়ে পরিষ্কার করে মুছে নিল। এরপর রাহার দিকে ফিরে মোটা গলায় বলল, কোথাও যাবি না, এখানেই দাঁড়া। বিহান ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে চোখ তুলে তাকালো রাহার দিকে। মেয়েটা এখনো নাক টেনে কান্না আটকানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে। ওর নাক টানার দৃশ্যটা দেখে যে কারো হাসি আসতে বাধ্য। বিহান গভীর নয়নে দেখল দৃশ্যটা। অদ্ভুত এক হাওয়া তার ঠোঁট ছুঁয়ে গেসে গেল। সে সহজাত ভঙ্গিতে এগিয়ে গেল নিজের কাবার্ডের দিকে। সেখান থেকে একটা মলম নিয়ে আবারও এগিয়ে এলো রাহার দিকে। বিহান ভাইকে আসতে দেখে চোখ উপরে তুলল রাহা। দুজনের চোখে চোখ পড়ল। বিহান ভাইকে স্থির হয়ে তাকিয়ে থাকতে দেখে অগত্যা রাহাই দৃষ্টি নিচু করে নিল আবারও। বিহান কথা ছাড়াই রাহার বাহু ধরে ওকে বিছানায় বসিয়ে দিল। আচমকা কাজে হকচকিয়ে গেল মেয়েটা। বরকে তাকালো বিহান ভাইয়ের দিকে। বিহান রাহার আশ্চর্যজনিত দৃষ্টি দেখে নীরবে নিঃশব্দে হাঁটু গেড়ে নিচে বসে পড়ল। রাহা হত বম্বের মতো সন্দিহানে প্রশ্নাত্মক নয়নে তাকিয়ে বিহান ভাইয়ের মুখের দিকে। আশ্চর্য, লোকটা নিচে বসেছে কেন, কি করতে চাইছে? বিহান কোনো রকম কথা না বলে চুপচাপ রাহার পাটা নিজের হাঁটুর উপরে রাখলো। আচমকা কাজে বিস্ময়ে হকচকিয়ে গেল রাহা। বিহান ভাইয়ের স্পর্শ লাগতেই পুরো শরীরটা দুলে উঠল বৈদ্যুতিক শকের মতো। তৎক্ষণাৎ সে নিজের পাটা দ্রুত বিহান ভাইয়ের হাঁটুর উপর থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু বিহান উল্টো তার পায়ের গোড়ালি চেপে ধরে বলে উঠল, উহু, একটুও নড়বি না। গলাটা শুকিয়ে এলো রাহার। অনুভব করলো ভেতরে কাঁপুনি। বড্ড অস্বস্তিতে ভেতরটা রাহার চটপট করা শুরু করলো। বিহান নিঃশব্দে রাহার পায়ের কানি আঙ্গুলে মলমটা আস্তে ধীরে লাগিয়ে দেয়। হঠাৎ অদ্ভুত কারণে রাহার ভেতরটা উত্তোলিত হওয়া শুরু করেছে। আজব, বুকের ভেতরটা এত দরপড় করছে কেন তার? কোনো রকম আবারও ডুব গিলল রাহা। মলম লাগিয়ে বিহান মাথা তুলে তাকালো বিছানায় বসে রাহার দিকে। এখনো তার হাঁটুর উপরে পড়ে থাকা পা ছুঁয়ে আছে বিহান। আলতো নয়নে রাহার দিকে তাকিয়ে অদ্ভুত কোমল স্বরে বলল সে, কবে বড় হবি তুই রাহা? আর কবে অন্তত নিজেরটা বুঝতে শিখবে? বিহান ভাইয়ের এমন নরম কণ্ঠ শুনে শরীর শিউরে উঠল রাহার। গায়ে কাঁটা দিয়ে উঠল এমন লেগেছে। ভেতরের তীব্র অস্বস্তিতে সে কোনো রকম উঠে দাঁড়ালো। বিহান ভাইয়ের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে হাঁসফাঁস করতে লাগলো। বিহান তখন এভাবে হাঁটু মুড়ে কিয়ৎক্ষণ বসে থেকে উঠে দাঁড়ালো। প্রলব অস্বস্তি আর কৌতূহলে প্রশ্ন করে বসলো রাহা, বিহান ভাই, আপনার কি কিছু হয়েছে? শরীরে জ্বর, নাকি আপনার ভূতে ধরেছে? শান্তশিষ্ট মেজাজটা হুট করে গরম হয়ে গেল বিহানের। বিরক্তিটা হজম করে কপাল কুঁচকে সে খেকিয়ে উঠল, কেন না, আপনি যে এভাবে নরম সুরে আমার সাথে কথা বলছেন, তাই মনে হলো আপনাই ভূতে ধরেছে। স্টুপিড কথাকার, মাঝে মাঝে তোকে মনে হয় আস্ত গিলে ফেলি রাহা। বোকা রাহা ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। কি বললো এটা বিহান ভাই? তার মানে আমি এমনি এমনি বলি না, আপনি আসলেই রাক্ষস বিহান ভাই। বিহানের মেজাজ এবার সত্যিই তিঙ্গে উঠল। দাঁত কটমট করে বলল, ওই না, আসলে রাহার কথা জড়িয়ে আসে। সে দ্রুত রুম ছেড়ে বের হতে চাইলে শক্ত গলায় বলে উঠে বিহান, এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? হ্যাঁ? রাহা থমকে দাঁড়ায়। বোকা বোকা হেসে বলে, রাত অনেক হয়েছে বিহান ভাই, ঘুমাতে যাই কেমন? গুড নাইট। রাহা কিছু বলা কিংবা পালানোর আগে বিহান ওর দিকে দৃষ্টি স্থির নিবদ্ধ করে পা বাড়ায়। শার্টের বোতামে হাত দিয়ে একটা একটা করে বোতাম খুলতে খুলতে এগিয়ে আসতে থাকে রাহার দিকে। হতভম্ব রাহা নির্বোধের মতো প্রশ্ন করে, কি করছেন বিহান ভাই? বিহান শার্টের বোতাম খুলে এগিয়ে আসতে আসতে ক্ষীণ গলায় বলে, আমি কাইল্লা কি না, তা তোকে দেখাতে হবে না রাহা।
আমাকে দেখে যে গান গাইলি তোর সেই গানের মর্মার্থ বুঝাবি না আমায়? বয়ে রাহার অন্তরাত্মা কাঁপছে, ছোট্ট শরীরটা নড়ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। বিহান ভাইয়ের আগানোর তালে হতভম্ব কিন কর্তব্য বিমূঢ় রাহা এক ফা করে পিছিয়ে যেতে লাগলো। সমস্ত চিন্তা তার গলা পাকিয়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার! বিহান ভাই এভাবে এগিয়ে আসছে কেন? রাহার কথা জড়িয়ে যায়, ক্ষীণ ধরে আসা গলায় বলে, তবু আপনি? বিহান অযথা কথা বলে না কখনো। মেপে মেপে কম কথা বলার গম্ভীর লোক সে। শার্টের লাস্ট বাটনটায় এবার হাত রেখে আরেকটা পা এগিয়ে গেল সে। কি করছেন বিহান ভাই? আমি কেমন সেটা তোকে দেখাচ্ছি। আপনি শার্ট খুলছেন কেন? গাদা নাকি তুই? বললাম না দেখাচ্ছি। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমার সামনে শার্ট খুলছেন, এ কেমন কাজ আপনার? সি সি সি। বিহান শেষের বোতামটা খুলে শার্টটা আরেকটু নামিয়ে দিল। কলারটা পেশিবহুল বাহুর কাছে এনে ফস্ত বুকটা উদাম করলো। এরপর দমকে বলল, শার্ট আপ ড্যাম, জাস্ট লুক অ্যাট মি। বিতু রাহার হাত পা ঠান্ডা হয়ে গেল। বিহান ভাইয়ের কি হলো হঠাৎ? এমন অদ্ভুত আচরণ করছে কেন? মাথা কাজ করে না রাহার। কি বলবে কি করবে সব যেন গুলে খেয়ে নিয়েছে। ফেটুক রাহা। কি যেন বলছিলি? কোন গানটা গাইছিলি? কি লাভ হবে না বলতো আবার? আপনি এত বেহায়া বিহান ভাই? ছি, লজ্জা শরম বোধ হয় গোসলের সাথে ধুয়ে ফেলেছেন। তাতে তোর কি? তাকা এদিক, এবার ভালো করে দেখে বল কোন দিক দিয়ে আমি কাইল্লা। বয়ে ভেতরটা কাফে রাহার, কথা ঠিক করে আসে না গলা দিয়ে। আমতা আমতা করে জানাই, আমি কি আপনায় বলেছি নাকি? তো কাকে বলেছিস স্টুপিড? আমি তো গান গাইছিলাম। ওই গানটাই কেন গাইতে হলো তোর? সাবান সোডা দিয়া আমি ছাড়া কে মাখছিল? আশ্চর্য তো বিহান ভাই। আমি এমনি এমনি গান গাইছিলাম। কেন? আমার ইচ্ছা হয়েছিল। ওটা আমাকে দেখিয়ে গিয়েছিস না? হ্যাঁ। একদমই না। বিহান আরেক কদম এগিয়ে এলো। কুঞ্চিত ব্রুর মাঝে একটা সরু সুকোচল তুলি প্রশ্নাত্মক সুরে বলছিল, হ্যাঁ। কিছু কিছু না। গানটা আমাকে দেখে গিয়েছিস তো? রাহা বয়ে ফিসিয়ে যায়। নির্বোধ নিস্তেজের মতো বিহান বাইয়ের দিকে তাকিয়ে একবার উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি জানায়। পরক্ষণে মাথা দুই পাশে নাড়িয়ে দ্রুত বলে আবারও, না, একদম না। বিহান গম্ভীর শক্ত শক্ত অভিমুখে এবার রাহাত চিবুক চেপে ধরে দাঁড়ালো, সূক্ষ্ম কণ্ঠে বলে, এদিকে তাকা, ভালো করে দেখে বল আমায় কাইল্লা লাগে কিনা। কি আশ্চর্য বিহান ভাই, এর মাথা মোটা কি আজ খারাপ হয়ে গিয়েছে নাকি? রাহা চোখ মুখ খিচে নিয়েছে। মেয়েটাকে অস্বস্তিতে জমে যেতে দেখে বাঁকা হাসে বিহান। তার কেমন পৈশাচিক এক আনন্দ হলো মনে। সে আবারও শক্ত গলায় দমকে বলল, তাকা এখানে। রাহা থুতনি থেকে হাত না সরানোতে উপরন্ত না পেয়ে রাহা সত্যিই তাকালো সামনের দিকে। লাশ সরম বলে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। বিহান ভাইয়ের খাঁজ কাটা এই ফুলু বুক দেখে শিউরে উঠল রাহার শরীর। তড়িতের জলকে সর্বাঙ্গ কেঁপে উঠল। অদ্ভুতভাবে বুকের ভেতর স্পন্দন তো হঠাৎ তীব্র আকার ধারণ করল। তার দিন দুনিয়া বলে বোকার মতো এক নজরে রাহা তাকিয়ে রইল বিহানের উদম বুকের দিকে। তার এমন চোখের পলক না পড়া দৃষ্টি দেখে কপাল কুঁচকে এলো বিহানের। ভ্রুকুটি করে সে একবার নিজের উদাম বুকের দিকে তাকিয়ে আবারও চোখ দিল রাহার ওপর। মেয়েটা নিঃশ্বাস আটকে বরফের মতো জমে দাঁড়িয়ে আছে। ভেতরের মাত্রাতিরিক্ত তীব্র জ্বরের প্রভাবটা সামলে উঠতে পারল না ওইটুকুন রাহা। তার জ্বর সামলাতে না পেরে ওখানেই জ্ঞান হারালো সে। নিস্তেজ শরীরটা নিয়ে ডলে পড়ল নিচের দিকে। ফ্লোরে পড়ার আগে বিহান এক হাতে বাড়িয়ে চেপে ধরল রাহার ছোট্ট শরীরটা। মুহূর্তে অবচেতন রাহা সমস্ত বারটা ছেড়ে দিল বিহানের উপর। আচমকা ঘটনায় বিহানও খানিকটা আশ্চর্য হলো, সেই সাথে কিছুটা বিরক্ত। কপাল কুঁচকে তার বুকের উপর ডলে পড়া রাহার দিকে নজর দিল। ক্ষীণ স্বরে চিবিয়ে বলি, স্টুপিড মাথামোটা একটা। একটা লম্বা শ্বাস ছাড়ল বিহান। নিজের বুকের সাথে রাহা লেপ্টে আছে।
ওর শরীর থেকে মিষ্টি একটা বাচ্চা বাচ্চা ঘ্রাণ আসছে। গাধাটা যে এখনো বেবি পাউডার মাখে। উদুম বুকে রাহার গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে। বিহানের বুকে জলোচ্ছ্বাস বইতে শুরু করলো বুঝে। তাতে দাঁত চেপে নিজের অশান্তি দমন করতে চাইল। রাহার কানের কাছেই ছিল তার মুখটা। ফিস ফিস করে বলল সে, তুই আমার সেই অশান্তির নাম রাহা, যে অশান্তি সইবার ক্ষমতা আমি বিহান আরবিদের নেই। বিহানের শরীর মেজাজ গরম হতে শুরু করলো। হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলল, তুই আমার বিরক্তির আরেক নাম মেয়ে, যে ক্ষণে ক্ষণে অশান্তি অস্থিরতা দিয়ে আমার বুক ছিন্ন বিচ্ছিন্ন করে। ডোক গিলল বিহান। গলার অ্যাডাম সাফলটা দারুণ ভঙ্গিমায় উঠানামা করলো। বিহান অনেকটা বিরক্ত সুরে বলল, তোকে দেখলে আমার বড্ড বিরক্ত লাগে রে রাহা। সেই সময়টা আমি খুব অশান্তি আর অস্থিরতায় ভুগি, খুব বেশি। আমার বিরক্তি আর অশান্তির কারণ তুই। আই হেট ইউ রাহা। অচৈতন্য রাহা বিহানের কোনো কথাই শুনতে পেল না। অবশ হাত পা নিয়ে মিশে রইল বিহানের বুকের উপর। মেয়েটাকে ওভাবে তার বুকে মিশিয়ে রেখে আস্তে ধীরে নিজের শার্টের বোতামগুলি আবারও লাগিয়ে নিল বিহান। এরপর রাহাত ছোট্ট তুলতুলে শরীরটাকে পাজা কোলে তুলে নিয়ে ছুটল তার রুমের দিকে। রাত হয়েছে অনেক, তাই নিচে কেউ নেই। বিহান ধীর পায়ে রাহার রুমের দিকে এগিয়ে গেল। রুমে ঢুকতে হতাশ হলো সে। লম্বা করে গরম নিঃশ্বাস জেরে ফেলল। রুমটা পুরো এলোমেলো হয়ে আছে। রাহা সব সময় কার মতো অগোছালো। উল্টো দিকে সব কিছু তার গোছানো, পরিষ্কার পরিচ্ছন্নতা ছাড়া কিছু ভালো লাগে না। সব দিক দিয়েই রাহা আর সে উল্টো পথের পথিক। বিছানায় কিছু জামা কাপড়, টেডি, বই ছড়িয়ে আছে। বিহানের একটু বিরক্ত লাগলো। চোখ মুখ কুঁচকে সে রাহার অচৈতন্য শরীরটা বিছানায় রাখলো নরমভাবে। এরপর শটান হয়ে দাঁড়িয়ে ট্রাউজারের দুই পকেটে হাত গুজে ঘাড় নুয়ে তাকালো রাহার মুখের দিকে। নিষ্পাপ এক বাচ্চার মতো আদুরে লাগছে রাহার মুখটা। বিহান ওর মুখের দিকে গভীরভাবে তাকিয়ে বিড়বিড় করে বলে, তুই বড্ড আদুরে রাহা, তবুও আমার অশান্তি আর অস্থিরতার কারণ তুই। বিহান গভীর তীক্ষ্ণভাবে তাকিয়ে রয়েছে রাহার মুখ পানে। মেয়েটা সেন্সলেস হয়ে গিয়েছে, অথচ তার জ্ঞান ফেরানোর বিন্দুমাত্র চেষ্টা করল না বিহান। উল্টে খানিক ঝুঁকে রাহার কপাল থেকে ছোট ছোট চুলগুলি সরিয়ে দিল। তখনই নজর গেল মেয়েটার গলার কাছে। ফর্সা শিমুল তুলার মতো তুলতুলে দুধে ধোয়া গলাটা উন্মুখ হয়ে আছে। ফর্সা স্কার্ফ সরে গিয়ে গলার অনেকটা নিচ পর্যন্ত দৃশ্যমান। বিহান তাকিয়ে থাকার দুঃসাহস করল না। ঘাড় ফিরিয়ে নিজের কপাল স্লাইড করতে করতে শুকনো ডোক গিলল সে। পায়ের কাছে থাকা কম্বলটা হাত দিয়ে বাড়িয়ে দিয়ে ডেকে দিল রাহাকে। মনে মনে ভাবে, কোনো লেভেলের গাধা হলে বডি দেখে অজ্ঞান হয়ে যেতে পারে। অতঃপর বাঁকা চোখে নজর বুলিয়ে ফিস ফিস করল সে, মাথা মোটা স্টুপিড কথাকার। আমার বডি দেখিয়ে সেন্সলেস হয়ে গেছিস ইডিয়েট। অথচ দাঁত চিবিয়ে বিহান থেমে গেল। অতঃপর বিরক্ত নিয়ে প্রস্থান করলো রাহার রুম থেকে। নয়তো দেখা যাবে বিরক্তির মাত্রা এত বাড়বে যে অচৈতন্য রাহাকেই তুলে ঠাটিয়ে চর বসাতে ইচ্ছে করবে। সকালের মিষ্টি রোদ অম্বরে সোনালি আবার ছড়িয়ে দিয়েছে। পাখিদের কিচিরমিচির শব্দ বাড়ছে, সেই সাথে খানবাড়ির ব্যস্ততাও। 3 গিন্নি আর বাড়ির কাজের লোক মিলে বাড়ির সকলের জন্য সকালের নাস্তা বানাচ্ছে। শনিবারের দিন বিদায় আজও রাহা অনেক বেলা করেই ঘুম থেকে উঠেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে বাকিদের মতো তার চা খেতে মন চায় না। সে খায় গরম গরম 1 গ্লাস দুধ। হরলিক্স কমপ্লেন রাহার খুব পছন্দের। যেখানে স্বামী রাফি 13-9 বছর হয়েও ওদের এসব ভালো লাগে না, সেখানে রাহা প্রতিদিন হরলিক্স খায়। মাঝে মাঝে পাউডার দুধ বাচ্চাদের মতো ছেটে ছেটে খাওয়ার অভ্যাস আছে তার। ঘুম থেকে উঠে ফোলা ফোলা চোখ আর এলোমেলো চুল নিয়ে রাহা হাতে 1 মগ হরলিক্স নিয়ে বারান্দায় এলো। এই বারান্দাটা দিয়ে সকালের বাগানের স্নিগ্ধ কোমল দৃশ্য উপভোগ করা যায়। মগে 1 চুমুক দিয়ে সে বাগানে তাকাতেই থমকে যায়। চোখ দুটো মার্বেলের মতো বড় বড় করে তাকিয়ে থাকে ওদিকে। বিহান ভাই আটসাট করলে একটা গেঞ্জি পরে ব্যায়াম করছে বাগানে। ওনার ফুলও চেস্ট আর পেশিবহুল বাহু দেখে স্তব্ধ হয়ে গিয়েছে রাহা। বোকার মতো বেল বেল করে তাকিয়ে আছে সেদিকে। ফর্সা হাতের নীল রঙগুলি ফুলি ফেপে উঠেছে। মারাত্মক লাগছে বিহান ভাইকে। এক ঘোরের মধ্যে রাহা যেন বিভোর হয়ে গিয়েছে। মনে পড়ল কাল রাতের সেই ভয়ঙ্কর পরিস্থিতির কথা। এত কাছ থেকে বিহান ভাইয়ের উদম বুক দেখে ভেতরে সেই অনুভূতির স্মরণ হলো তার। কিছুক্ষণ নিজের সেই ব্যাকুল মিষ্টি অনুভূতির মাঝে
ডুবে থেকে হঠাৎ মাথা ঝাড়া দিয়ে উঠল। টের পেল তার গাল আর কান গরম হয়ে গিয়েছে। কেন দোয়া বের হচ্ছে আশ্চর্য। নিজের গালে নিজেই মৃদু সাপোর্ট মেরে রাহা একা একাই বিড়বিড় করে বলেছি, রাহা বিহান ভাইয়ের দিকে কবে থেকে তুই দুষ্ট দুষ্ট নজর দেওয়া শুরু করলি? রাহা বারবার চোখের পাপড়ি জাপটি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে, তবুও তার বেহায়া চোখ জোড়া ঘুরে ফিরে বাগানের দিকে যায়। বিহান ভাই তখন দুই হাতে মাটিতে ঘাসের উপর ফেলে একের পর এক ফুসাপ দিচ্ছে। রাহার গলা শুকিয়ে আসে। এই লোক এত সুন্দর বডি বানালো কি করে, তার চিন্তার বিষয়। ভেতরটা তার কেমন চটপট করে। কোনো রকম ডোক গেলে নিজের সাথে এক প্রকার যুদ্ধ করেই পিছন ফিরে যায়। নজর দিতে হলে অন্যদের দিকে নজর দেয়। দেশে কি ছেলের অভাব আছে নাকি রে রাহা? দরকার পড়লে ফোনে কোরিয়ান ছেলেদের দিকে নজর দেয়, তবুও ওই খাড়াস বিহান ভাইয়ের দিকেই কেন রে? রাহা ডোক গিলল। নিজেকে কোনো রকম বুঝিয়েও বেহাইয়া রাহা আবারও গাড় ফিরিয়ে এক পলকে দেখে নিল বিহান ভাইকে। এরপর মাথা থেকে দুষ্ট ভাবনা জেরে দৌড় দিল একটা। রাহা বারান্দা ছাড়তে বিহান তীক্ষ্ণ নজরে তাকালো সেদিকে, যেন বেশ কিছুক্ষণ ধরে বোকা রাহাকে সে পর্যবেক্ষণ করছিল ওর আড়ালে। এবারও যেতে গম্ভীর বিহান ঠোঁট নাড়িয়ে বলে উঠল, স্টুপিড একটা। সকালে নাস্তার টেবিলে বিহান ফ্রেশ হয়ে এসে দেখলো বাকি সবাই আছে, শুধু রাহা ছাড়া। সবটা দেখে সে চুপচাপ বসলো, কপাল কুঁচকে খানিক তিক্ত সুরে জানতে চাইল, সবাই কি এসেছে? পাশ থেকে জিদান বলল, সবাই উপস্থিত আছি ভাইয়া। তাহলে রাহা কোথায়? কামিলে হাসি মুখে জবাব দিল, ও তো নিজের খাবার নিয়ে রুমে চলে গিয়েছে বিহান ভাই। মুহূর্তে মুখটা কেমন লাল হয়ে গেল বিহানের। বজ্জাতটা নিজের রুমে খাওয়া কবে থেকে শিখলো আবার? বিহানের মেজাজটা এরপরেই খারাপ হলো। কোনো রকম করে সে নাস্তাটুক শেষ করে উঠে পড়ল। রাহা বিছানায় শুয়ে শুয়ে কার্টুন দেখছিল ল্যাপটপে। 2 বছর আগে খুব অনুনয় করে হাতে পায়ে ধরে বিহান ভাইকে দিয়ে আনিয়েছিল এটা। ল্যাপটপের পড়াশোনার বদলে কার্টুন আর মুভি দেখে বেশ মজা পায় সে। এমন সময় দরজায় টোকা পড়ল। কার্টুন দেখতে দেখতে রাহা গলা উঁচু করলো, কে? আর কোনো শব্দ এলো না। পকেটে হাত গুজে স্বয়ং বিহান ভাই উপস্থিত হলো রুমে। আচমকা নিজের ঘরে বিহান ভাইকে দেখে থতমত খেলো রাহা। ল্যাপটপ ফেলে দিয়ে দ্রুত উঠে দাঁড়ালো। পাগলের মতো এদিক ওদিক খুঁজে টেবিল থেকে স্কার্ফটা গলায় তুলে নিল। 2 হাত দিয়ে চুল ঠিক করে ডোক গিলতে গিলতে প্রশ্ন করলো, আপনি? বিহান উত্তর দিল না। পকেটে হাত গুজে থম মেরে দাঁড়িয়ে এতক্ষণ রাহার কর্মকাণ্ড দেখছিল। এবার সুচালো নজর বুলালো ঘরের ওপর। কাল রাতে যেমন দেখে গিয়েছিল ঠিক তেমনই আছে। উল্টো সকালে বোধ হয় আরও এলোমেলো করেছে অলস অগোছালো মেয়েটা। বিহান ভাইকে এভাবে গম্ভীর রাশবাড়ি মুখে নিজের ঘর পর্যবেক্ষণ করতে দেখে ঘাবড়ে যায় রাহা। নিজের ঐতিহাসিক বোকা বোকা মন বুলানো হাসি হাসার চেষ্টা করে বলল, আসলে আম্মু এখনো রুমে আসেনি তো, তাই। রুমটাকে এমন বস্তির মতো করে রাখিস কেন? তুই কি যাযাবর? মুহূর্তে হাসি গায়েব হয়ে গেল রাহার। মাথা নিচু করে নিল সে। আমতা আমতা করে মন খারাপ সুরে বলল, আম্মু এসে গুছিয়ে দিবে। মেজমাকে কেন করতে হবে? তুই কি প্রতিবন্ধী? নিজের কাজগুলি নিজে করতে পারিস না? প্রতিবন্ধী শব্দটা রাহাকে যেন আঘাত করলো। সামান্য একটুর জন্য ওই ফাঁসান লোকটা তাকে প্রতিবন্ধী বলবে? অভিমানী রাহার চোখ দুটি ছলছল করে উঠল। গাল ফুলিয়ে দিয়ে সে চোখ তুলে তাকালো বিহান ভাইয়ের দিকে। ক্লেশ কণ্ঠে আধশোয়াভাবে শুধালো, আপনি এভাবে বলতে পারলেন আমায় বিহান ভাই? রাহার অমন মৌকার কণ্ঠ শুনে বিহান দাঁত কেটে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিল। অতঃপর চিবিয়ে জানতে চাইল, কিভাবে বলেছি তোকে? ওই যে প্রতিবন্ধী, নিহাত আমি গোছগাছ করতে জানি না। আমার কাজগুলি আম্মু করে দেয়, তাই বলে আপনি আমায় প্রতিবন্ধী ডাকবেন? আমার কাজ তো আম্মুই করে দেয়, আপনাকে তো আর বলি না আমার কাজগুলি করে দিতে। কথার জোরে শেষের বাক্যটা রাহার মুখ দিয়ে যে আচমকা ফসকে গিয়েছে তা তার মুখ দেখে বেশ বোঝা যাচ্ছিল। বেচারি বোধহয় নিজেকে সামলাতে না পেরে বলে ফেলেছে, কিন্তু এখন আফসোসও করছে, বোঝাই যায়। রাহা আবারও মাথা নিচু করে নিল। বিহান শক্ত কণ্ঠে বলল, সেই সাহস তোর আছে? আর না, তুই বললেই আমি তোর কাজ করে দিব, সেটা তো আমি জানি। আর যাই হোক, আমার কাজ বিহান ভাই জম্মে করে দিবে না।
আকাশ পাতাল এক হয়ে গেলেও না, দুনিয়া কেয়ামত হলেও না। বিহান দাঁত কটমট করে মনে মনে বলল, সব জেনে বসে আছিস তুই স্টুপিড। সকালে নাস্তার টেবিলে গেলি না কেন? সবাইকে রেখে নিজের রুমে খাবার এনে খাওয়া, এটা কোন ধরনের অসভ্যতা? আপনার জন্যই তো, আপনার থেকে দূরে থাকার জন্যই তো ঘরে নিয়ে চলে এসেছি। আপনার সামনে যেতে চাই না বলেই তো। আপনার সামনে গেলে আমার কেমন কেমন জানি লাগে বিহান ভাই। কিরে, কি জিজ্ঞেস করলাম তোকে? দমকে উঠল বিহান। রাহান নড়ে চড়ে দাঁড়ালো। মনের কথাগুলি সাহস করে আর মুখে বলা হলো না। ওই আসলে আমার ইচ্ছে হয়েছিল। তোর আজে বাজে ইচ্ছের লাগাম টান, নয়তো তোর লাগাম আমি এমনভাবে টানবো যে আর উঠেও দাঁড়াতে চাইবি না। রাহা নীরবে মাথা নিচু করে ফুসফুস করতে লাগলো। বিহানবাইকে মনে মনে ইচ্ছে মতো বকছে মেয়েটা নিশ্চিত। পার্টদার যেন তোর এমন মনে হওয়া কাজ করতে না দেখি। গট ইট। রাহা উপর নিচ মাথা নাড়ল। বিহান আগাগোড়া রাহাতে এক পলক বুলিয়ে নিয়ে প্যান্টের পকেটটা হাত গুজে চলে যেতে লাগলো আবারও। রাহা কটমট করে মিনমিন সুরে বলল, লাগাম টানবে? সাহস কত! যেন আমার লাগাম শয়তানটার হাতে তুলে দেওয়া হয়েছে। আচমকা রাহা মাথা তুলে তাকিয়ে দেখে বিহান থেমে গিয়েছে। তাকে থামতে দেখে গাবড়ে গেল রাহা। বয়ে ডুব গিলল সে। জাদ্রেলটা কি শুনে নিল নাকি? সে তো মনে মনে বলেছে, ওই খাটাসটা শুনবি কি করে? এখন কি হবে? বিহান প্যান্টের পকেটে হাত গুজে রেখে খানিক ঘাড় ঘুরালো, ডান হাতটা উঁচিয়ে তর্জনী আঙ্গুল উঁচু করে শাসিয়ে বলল রাহাকে, আর কখনো তোর এমন ফুলকো ফেস নিয়ে আমার সামনে আসবি না। আই রিপিট অ্যাগেইন, আসবি না। সেই কখন থেকে রাহা কেঁদে কেটে অস্থির। বাড়িতে বাবা চাচা নেই, দুজনেই বেরিয়েছে। পারিবারিক ব্যবসা আছে তাদের, 3-4টা ইট ভাটা আছে, রড সিমেন্টের বড় ব্যবসাও আছে। তাছাড়া ধানের মিল সহ বাজারে কয়েকটা সবজির বিশাল বড় আড়ত আছে। আবার এলাকায় একটা কারখানা খোলার চেষ্টা করছে গত বছর থেকে। ব্যবসা বাণিজ্যের সব কাজ আরমান খান আর সাদমান খানই দেখাশোনা করেন, সাথে থাকে জিদান খান। রায়হান খান যেহেতু এলাকার চেয়ারম্যান, তাই ওনাকে দুই দিকটাই সামলাতে হয়। বাকি দুইজন বাড়িতে নেই, তিনি এখনও বের হননি। তাই রাহা বড় বাবাকে পেয়ে কেঁদে কুটে বিচার দিচ্ছে ছেলের নামে। বিহান ভাই তাকে খুব বকেছে, প্রতিবন্ধী বলেছে। বড় বাবাকে এর বিচার করতেই হবে। তিনি সেই কখন থেকে মেয়েকে বুঝাচ্ছেন, ঠিক আছে বলবে, কিন্তু তার কান্নার নাম নেই। এখনই বকতে হবে বিহান ভাইকে। আর কাঁদে না বা। বিহান তো বাড়িতে খুব একটা থাকে না, তাই সবাইকে নিয়ে একসাথে বসে খাবার খাওয়া পছন্দ করে। তুমি খাবার ঘরে নিয়ে গিয়েছো বলে হয়তো একটু রেগে গিয়েছে মা। না বড় বাবা, তুমি এখনই বিচার করো, তোমার ছেলেকে বকা দাও। কি হয়েছে এখানে? কে কাকে বিচার করবে? হঠাৎ গুরু গম্ভীর কণ্ঠ শুনে চমকে যায় রাহা। হকচকিয়ে পুরো শান্তও হয়ে যায়। আতঙ্কিত নয়নে তাকিয়ে দেখে বুক টান টান করে দাঁড়িয়ে থাকা বিহান বাইকে। সবসময় কার মতো সেই গম্ভীর ভাব। রাহা মুহূর্তে কান্না ভুলে যায়। এতক্ষণ রায়হান খান এত বুঝ দিয়েও যাকে কান্না থামাতে পারল না, সে বিহানকে দেখা মাত্রই স্বাভাবিক হয়ে গেল। রাহার এহেন কাজে রায়হান খান হতভম্ব হয়ে যান। বিষয়টা কি ঘটল তিনি বোঝার চেষ্টা করেন। বিহান রসকসীন মুখ নিয়ে রাহার দিকে ব্রু কুঁচকে তাকিয়ে আছে, যেন নিজের প্রশ্নের উত্তর চাইছে আবারও। রাহা ডুব গেল। রায়হান খানের উদ্দেশ্যে বলল, বড় বাবা, আমার কাজ আছে। ওই বড় মা তখন অনেকগুলি কাজ দিয়েছে আমায়, সেগুলি করতে হবে। কত কাজ করতে হয় আমার তুমি তো জানোই না। আমি যাই। হ্যাঁ, তুমি সাবধানে যেও কেমন? রাহার হঠাৎ ফল্টিবাজি রূপ দেখে রায়হান খান ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলেন। রাহা ভদ্র মেয়ের মতো বিহান ভাইয়ের পাশ কাটিয়ে সুর করে চলে গেল। ও যেতে রায়হান খান শব্দ করে হাসলেন। আমাদের রাহা একটু ছেলে মানুষই বাপ। ওকে তুমি বেশি শাসন করো না। বেশি শাসন না করলে অল্পতেই ইস্রে যাবে বাবা। শাসন ভালো, কিন্তু অতিরিক্ত শাসন ভালো না। আমাদের বাড়িতে ওই রাহাই অনেকটু বেশি ছেলে মানুষই করে, কিন্তু মেয়েটা একদম নিষ্পাপ বাচ্চার মতো। ওকে বেশি শাসন করলে হিতে বিপরীত হতে পারে বাবা। পরে দেখা যাবে অতিরিক্ত শাসনে বিগড়ে গিয়েছে। বিহান এবার আর জবাব দিল না, কিন্তু মনে মনে ঠিকই বলল, ওকে বিগড়ে যেতে দিলে তো ও বিগড়ে যাওয়ার দ্বারে কাছে গেলেও ওর লাগাম আমি বিহান আরবিদ খান খুব শক্ত হাতে টেনে ধরবো। এমনভাবে ধরবো যেন উঠে দাঁড়ানোর ক্ষমতা না থাকে ওই ইডিয়েটের।
ও আপু, বিহান ভাই তো আমাদের জন্য কিছু আনলো না। রুশমি নিজের ল্যাপটপে বসে মুভি দেখছে, কিন্তু রাহা সেই কখন থেকে কানের কাছে জ্ঞান জ্ঞান করছে। সে কিছুতেই শান্ত ভাবে মুভি দেখতে পারছে না রাহার জন্য। পাজিটে একটু পর পর এটা ওটা জিজ্ঞেস করছে। শান্তিতে মুভিটা পর্যন্ত দেখতে নিজেও দেখছে না, তাকেও দেখতে দিচ্ছে না। ও আপু, বলো না আপু, বিহান ভাই এবার আমাদের জন্য কিছু আনলো না কেন? রাহা, ভাইয়া কিছু আনলো না কেন সেটা আমি কি করে বলবো বলতো? বিহান ভাই তো প্রতিবার বাড়ি ফেরার সময় আমাদের জন্য এত এত গিফট আনে। প্রতিবারই আনতে হবে এমন কোনো কথা আছে রে পাজি? তো আনতে হবে না? আমরা এতগুলি ভাই বোন আছি বাড়িতে, 1.5 বছর পর লোকটা এলো, আমাদের জন্য কিছুই আনবে না? এবার রুশমি টু শব্দটিও করলো না। রাহা বড় আপুর উত্তরের অপেক্ষা করে আর ধৈর্য ধরতে না পেরে বলল আবারও, ও আপু, বলো না কেন আনেনি? রুশমি হতাশ হলো। রাহার চরিত্র তার জানা, যতক্ষণ মন মতো একটা উত্তর না পাবে তার আর সমাধান হবে, ততক্ষণ বকবক করে সবাইকে অস্থির করে দেবে। লম্বা নিঃশ্বাস ফেলে বলল রুশমি, আমি জানি না, তুই ভাইয়াকে জিজ্ঞেস কর গিয়ে। এবার কোনো বিরক্ত নয় রাহা, আমাকে মুভিটা শেষ করতে দে, এরপর পড়া আছে আমার। বড় আপুর ধমক শুনে বাধ্য রাহা চুপ হয়ে গেল, কিন্তু স্থির হতে পারল না। যেন কেন গিফট আনলো না সেটার জন্য সে অস্থির হয়ে গেছে। কপালে বাস তুলে বেহায়া রাহা আবারও তীক্ষ্ণ আওয়াজ তুলে, ও আপু, আপু, ভাইকে এবার আমাদের গিফট দিতে ভুলে গিয়েছে? সেটা তো আর আমার জানার কথা না। না, এমনি তো হতে পারে বিহান ভাই আমাদের সকলের জন্য গিফট এনেছে, কিন্তু কাল দিতে ভুলে গিয়েছে। হ্যাঁ, হতেই পারে, বিহান ভাই নিশ্চয়ই ভুলে গিয়েছে। যাই, আমি গিয়ে মনে করিয়ে দিয়ে আসি। চটপটে রাহা দ্রুত বিছানা থেকে নেমে খালি পায়ে ছুটল বিহান ভাইয়ের দিকে। রুশমি পিছন থেকে বারণ করেছে, সেসব উপেক্ষা করে রাহা চলে গেল। রাহা, বোনামা যাস না ভাইয়ের রুমে, আবার বকা খাবি। রুশমি কপাল কুঁচকে বিড়বিড় করতে থাকে, না জানে কাদা মেয়েটা আবার গিয়ে কী করে ভাইয়ার জারি খেয়ে এসে চোখ মুখ ফুলায়। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।